মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট মানে শেয়ার মার্কেটের সাথে কিভাবে যুক্ত আছে। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কি কি লাভ হতে পারে, কি কি লোকসান হতে পারে আপনার। মিউচুয়াল ফান্ডে আপনার পয়সা কিভাবে বাড়ে, সিক্রেট ফর্মুলা কি, কম্পাউন্ডিং এর পাওয়ার কি, আজকের ভিডিওতে সেইগুলো আলোচনা করব। নমস্কার, আমি রোহন ঘটক। আজকের ইয়োর ভাগবত মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন। তাহলে এই চ্যানেলে আসা সমস্ত ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। চলুন আমরা জানি যে মিউচুয়াল ফান্ড কি। ধরুন আপনি একটা এমআরএফ এর শেয়ার কিনতে চাইছেন। তো একটা এমআরএফ এর শেয়ারের দাম মোটামুটি 1 লাখ কি তার থেকেও বেশি বর্তমানের সময়ে। এবার দেখা যাচ্ছে যে আপনার কাছে বাজেট হচ্ছে মাত্র 10,000 টাকা। তাহলে কি হবে? আপনার এমআরএফ এর শেয়ার আপনার কাছে কেনা হলো না। অথবা আপনি কি করতে পারেন, আপনার 10 জন বন্ধু বান্ধবকে নিয়ে একটা এমআরএফ এর শেয়ার কিনতে পারেন, সবাই মিলে 10,000 টাকা করে ইনভেস্টমেন্ট করে। সেক্ষেত্রে আপনি ওই একটা এমআরএফ এর শেয়ারের 10% মালিকানাধীন হলেন, মানে 10% পার্টনার হলেন ওই একটা শেয়ারের। মিউচুয়াল ফান্ডও অনেকটাই এরকমই হয়, কারণ মিউচুয়াল ফান্ডেও অনেক ইনভেস্টররা ইনভেস্ট করেন, আর সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে এক করে স্টক মার্কেটের বিভিন্ন খাতে ইনভেস্টমেন্ট করা হয়। এবার আপনার মনে হবে, যদি আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি তাহলে কেন করব, আমার লাভ কি হবে। 1 নাম্বার, ভেরিয়াস স্কিম, ওয়ান প্ল্যাটফর্ম, ডাইভার্সিফিকেশন। প্রথম ফায়দা কি, যে আপনি একটাই প্ল্যাটফর্ম থেকে অনেক ভ্যারাইটি স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্টের সাথে সাথে ডাইভার্সিফিকেশনের সুবিধা পাওয়া যায়। আপনি যে কোনো একটা স্কিম নিলেন, যখন আপনি ওখানে টাকা ইনভেস্ট করবেন, আপনার টাকাকে আলাদা আলাদা ভাবে বিভিন্ন ভাগে ভাগ করে ইনভেস্টমেন্ট করা হবে। যেমন শেয়ারে ইনভেস্টমেন্ট হবে, গভর্নমেন্ট বন্ডে, গভর্নমেন্ট সিকিউরিটি ফান্ডে, এইভাবে বিভিন্ন খাতে আপনার টাকাটা ইনভেস্টমেন্ট হবে। 2 হচ্ছে এক্সপিরিয়েন্সড ফান্ড ম্যানেজার। আপনার যাই টাকা ইনভেস্টমেন্ট হোক না কেন, সেই টাকা একজন এক্সপিরিয়েন্স লোক ম্যানেজ করবে। এএমসির যে ফান্ড হয় না, সেটা আমার আপনার মতো লোক হ্যান্ডেলিং করতে পারে না। এমন এক্সপার্ট এক্সপিরিয়েন্স ম্যানেজার অ্যাপয়েন্ট করা থাকে, যারা মার্কেটকে খুব ভালোভাবে অ্যানালিসিস করে। সে জানে কোন শেয়ারে টাকা লাগাবে, কোন বন্ডে টাকা লাগাবে, সে সেটা অ্যানালিসিস করেই সেই ফান্ডে টাকা জমা করে। এরকম ফান্ডস ম্যানেজার আপনার ফান্ডকে ম্যানেজ করে সময় মতো কেনে আবার বিক্রি করে। 3 নাম্বার, লিকুইডিটি। মিউচুয়াল ফান্ডের ম্যাক্সিমাম স্কিনেই কোনো লকিং পিরিয়ড হয় না। আপনার যখন ইচ্ছা টাকা তুলে নিতে পারেন, যখন ইচ্ছা ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি যদি আপনার টাকাকে তোলার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে সবার প্রথমে আপনাকে ফান্ডের একটি পেনাল্টি আর একটি লোড ক্লজকে খুব ভালো করে বুঝে নিতে হবে। 4 নাম্বার লাভ, ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশনের সব থেকে বড় লাভ, আপনার পয়সার সাথে জুড়ে থাকা রিস্ক অনেক কমে যায়, মানে লো রিস্ক থাকে। একটা সেক্টরে ইনভেস্টমেন্ট হলে অনেক বড় টাকা ঝটকা লাগতে পারে। একটা সেক্টর কোনোভাবে লো হলে অন্য সেক্টরে দেখা যাবে সেই সময় হাই থাকে, যার ফলে আপনার পুরো টাকার লস লাগার সম্ভাবনা থাকেই না। 5 নাম্বার লাভ কি হয়, ফ্লেক্সিবিলিটি। খুব সুবিধা হয় যে আপনি ছোট ছোট অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করার সুযোগ পান। প্রথমেই বললাম না যে একটা এমআরএফ এর শেয়ার কিনতে গেলে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, কিন্তু মিউচুয়াল ফান্ডে সেরকম কোনো ব্যাপার নেই। আপনি চাইলে 500 টাকারও একটা এসআইপি করতে পারেন। প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে 500 টাকা করে ইএমআই কেটে নেবে, আর আপনার পয়সা ইনভেস্ট হতে থাকবে। এসআইপি নিয়ে নেক্সট ভিডিওতে বলবো, পুরো ডিটেলসে আলোচনা করব। নাম্বার 6, ইজি টু বাই। মিউচুয়াল ফান্ড কেনাটা খুবই সহজ। আপনি যখন চাইবেন তখনই ইনভেস্টমেন্ট করতে পারবেন। যতটা খুশি অ্যামাউন্ট আপনার ইচ্ছা ততটাই করতে পারবেন। অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে যেখান থেকে খুব সহজেই আপনি ইনভেস্টমেন্ট করে ফেলতে পারবেন। যেমন ধরুন, ডিরেক্ট আপনি এএমসির থেকে নিতে পারবেন, বা অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, বা এজেন্টস আছে, ব্যাংক আছে, সেখান থেকে আপনি এসআইপি করাতে পারবেন, মিউচুয়াল ফান্ড করাতে পারবেন। 7 নাম্বার, ভ্যারাইটি অফ স্কিম। 7 নাম্বার লাভ কি হয়,
যে অনেক রকমের স্কিম থাকে, যেমন ধরুন আপনার 1 মাস পরে টাকাটা লাগবে, কি 1 বছর পর আপনি টাকাটা নিতে চাইছেন, তার জন্য 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কি বাড়ি কিনবেন 10 বছর পরে, কি বিয়ের জন্য টাকা লাগবে, কি আপনার রিটায়ারমেন্টের পরে কিছু আপনি টাকা পেতে চান, তার জন্য আপনার প্রয়োজন, সেই হিসাবে আপনি অনেক ধরনের স্কিম পাবেন এখানে। আপনার গোল যাই হোক, আপনার লক্ষ্য যাই থাকুক, সেখানে আপনার কাছে অনেক অপশন পেয়ে যাবেন আপনি। 8 নম্বর লাভ কি হয়, ট্যাক্স বেনিফিট। আপনার ট্যাক্স বেনিফিটের সুযোগ পাবেন, ইএলএসএস মানে ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম। এতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার ট্যাক্সে ছাড় পাবেন। আপনারা জানেন যে ট্যাক্স বেনিফিট মানে লকিং পিরিয়ড থাকে, কিন্তু মিউচুয়াল ফান্ডে সব থেকে কম লকিং পিরিয়ড থাকে ট্যাক্স বেনিফিটের জন্য, মাত্র 3 বছরের লকিং পিরিয়ড থাকে। এখন আপনি ভাবছেন তাহলে মিউচুয়াল ফান্ডে তো সবকিছুই ভালো, তাহলে এখনই সব টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে দিই। দাঁড়ান, ভিডিওটা শেষ হয়নি এখনো, পুরোটা স্কিপ না করে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। কিন্তু ভিডিওটি এখনো লাইক করেননি, লাইক করবেন অবশ্যই, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেখানে লাভ আছে সেখানে লোকসানও আছে, পজিটিভ আছে মানে নেগেটিভ 100% আছে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও এমনও কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা আমরা এখন জানবো। সব থেকে প্রথম ডিসঅ্যাডভান্টেজ, এক, ফ্ল্যাকচুয়েটিং রিটার্নস, নো গ্যারান্টেড রিটার্ন। দেখুন, মিউচুয়াল ফান্ডে আপনি কখনোই কোনো গ্যারান্টেড রিটার্ন কিছু পাবেন না। যদি আপনি ভেবে থাকেন যে 8% কি 10% হিসাবে রিটার্ন আমরা পাবোই পাক্কা, তাহলে আমি বলছি এখানে রিটার্ন সব সময় আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকে। ফলে কি হয়, ধরুন আপনার 10 বছরের একটা টার্গেট থাকলো যে 10 বছর পরে আমি তো এত টাকা পাবোই, এই কাজটা করব, কিন্তু দেখা গেল সেই সময় মার্কেট ক্র্যাশ করলো বা অনেক ডাউনে চলে গেছে মার্কেট। তখন এই কোভিডের সময় তো দেখেছেন যে সবকিছুর অবস্থা কি রকম জায়গায় দাঁড়িয়েছিল, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড কোথায় চলে এসেছিল। তো এর জন্য যেটা আপনাকে করতে পারেন, আপনি 10 বছরের যদি আপনার কাছে টার্গেট থাকে তাহলে 7 বছর থেকেই আপনি অল্প অল্প করে কিছু টাকা তুলতে থাকতে পারেন। 2 নম্বর, নো কন্ট্রোল ওভার ইনভেস্টমেন্ট। যা টাকা আমরা ইনভেস্টমেন্ট করছি না, যে কোন খাতে কত টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে বা না হচ্ছে, সেটা আমাদের নিজেদের কোনো কন্ট্রোল থাকে না, কারণ আপনার ইনভেস্টমেন্টের টাকা প্রফেশনাল টিম ম্যানেজ করে। মার্কেটের মুডের ওপর ডিপেন্ড করে আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না, এখান থেকে টাকা বের করে অন্য স্টকে টাকা ঢালতে পারবেন না। এখানে পুরোটাই এএমসি দ্বারা পরিচালিত হয়, আপনার হাতে কিছুই থাকে না, শুধুমাত্র টাকাটা ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন। 3 নম্বর, ওভার ডাইভার্সিফিকেশন। এবার মনে হবে একটু আগেই তো আমি বললাম যে ডাইভার্সিফিকেশন ভালো, আবার এখানে নেগেটিভ বলছি কেন, কারণ কারণ অনেক সময় ওভার ডাইভার্সিফিকেশনের ভয় থাকে। কি হয়, অনেকেই না জেনে বুঝে পোর্টফোলিওতে অনেক ফান্ড ঢেলে দেয়, এতে ওভার ডাইভার্সিফিকেশনের ভয় থাকে। কথায় আছে না যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, ডাইভার্সিফিকেশন করা ভালো, কিন্তু ওভার ডাইভার্সিফিকেশন করলে এটা লসদায়ক হতে পারে। ফোর্থ, পাস্ট পারফরমেন্স অ্যান্ড ফান্ড এভুলেশন। ফান্ডকে জানতে হলে অনেক কিছু দেখা দরকার, যে ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করবেন তার প্রিভিয়াস পারফরমেন্স দেখা দরকার, যেমন আলফা, শার্প রেশিও, এগুলো দেখা খুবই দরকার, যেখানে সাধারণ মানুষের কাছে কিছুটা মুশকিল হয়ে যায়, একটু কনক্লুশন থাকে যার ফলে লোকে ঘাবড়ে যায়। 5 নম্বর পয়েন্ট, কস্টিং। দেখুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের যে ফান্ড ম্যানেজার থাকে, যার টিম কাজ করে, সেই ম্যানেজিং ফিজ আপনার থেকে নেওয়া হয়। স্টক মার্কেটে আপনি যাই কেনাবেচা করুন, আপনার কোনো এক্সট্রা চার্জেস লাগে না, কিন্তু এখানে ম্যানেজারদের একটা চার্জ আপনাকে দিতেই হয় ম্যানেজমেন্টের জন্য। সবকিছুরই যেমন লাভ লোকসান থাকে, এখানেও আছে, আগেই বলেছি। কিন্তু এটাও বলছি যে পয়সা বাড়ানোর জন্য যে সব থেকে বড় অপশন আপনার কাছে বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, কারণ এখানে আপনি পাওয়ার অফ কম্পাউন্ডের সুবিধা পাবেন। পাওয়ার অফ কম্পাউন্ডিং কি এটা ভালো করে বুঝতে হবে, তাহলে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আরো ভালো করে বুঝতে পারবেন। একটা ছোট্ট উদাহরণ দিই, তারপর বোঝাবো যে পাওয়ার অফ কম্পাউন্ডিং কি। 2 বন্ধু ছিল, রনিত আর সোহম। দুজনেই মোটামুটি একই সময়ে 20 বছর বয়স থেকে তাদের কেরিয়ার শুরু করেছিল।
আর দুজনেরই ইচ্ছা মোটামুটি 65 বছরের মধ্যে তারা রিটায়ার করবে। রনিত যে ছেলেটি, যে প্রত্যেক বছর 5,000 টাকা করে সেভিংস করত, আর সে 20 বছর বয়সে যেখান থেকে সে চাকরি জীবন শুরু করেছিল, সেই সময় থেকেই সে 35 বছর বয়স পর্যন্ত প্রত্যেক বছর 5,000 টাকা করে সেভিংস করে তারপর সে বন্ধ করে দেয়। দ্বিতীয় ছেলেটি সোহম, যে 12,000 টাকা করে সেভিংস করেছে, কিন্তু সে 35 বছর বয়স থেকে শুরু করার পর 65 বছর পর্যন্ত টানা সেভিংস করে যাচ্ছিল। এবার দুজনেরই যদি 12% করে অ্যানুয়াল ইনভেস্টমেন্ট ধরি, তাহলে দুজনেরই বয়স যখন 65 বছর হবে, তখন কে কত টাকা পাবে? এখানে বলুন তো যে কার টাকা বেশি হবে? রনিতের অ্যামাউন্ট অনেক বেশি হবে সোহমের থেকে। আপনি হয়তো ভাবছেন যে এটা কি করে সম্ভব, যে রনিত তো অল্প সময় ধরে ইনভেস্টমেন্ট করেছিল, আর রনিত যখন পয়সা ইনভেস্টমেন্ট করেছিল তখন তার বয়স ছিল 20 বছর, এবং সে কত বছর পর্যন্ত জমিয়েছিল? 35 বছর বয়স পর্যন্ত, মানে 15 বছর ধরে সে ইনভেস্টমেন্ট করতে থেকেছিল। 65 বছর বয়সে, মানে বাকি 30 বছর ধরে সে ওই টাকায় ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট কামাতে থেকেছে। একে পাওয়ার অফ কম্পাউন্ডিং বলে। রনিতের বয়স যখন 65 বছর, তখন তার 36,43,000 টাকা জমা হয়ে গিয়েছিল। আর সোহম 35 বছর থেকে জমানো শুরু করেছিল, কিন্তু রনিতের অ্যামাউন্টের থেকে অনেক বেশি টাকা সে জমাচ্ছিল। 65 বছর বয়স পর্যন্ত তারও 30 বছর সে টাকা জমা করেছিল। ভাবুন যে সে 30 বছরে সোহম টাকা জমা করেছিল, সেই 30 বছরে রনিত শুধু ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট কামিয়েছিল। সোহমের টাকার পরিমাণ হয়ে দাঁড়িয়েছিল 32,44,000। এর মানে যতটা বেশি সময় ধরে আপনি ইনভেস্টমেন্ট করে রাখতে পারবেন, তত বেশি আপনার ফায়দা হবে। এখনো আপনার মনে হতে পারে যে এটা হলো কিভাবে? এটা সম্ভব একমাত্র পাওয়ার অফ কম্পাউন্ডিং এর জন্য। যে অ্যামাউন্ট আপনি ইনভেস্টমেন্ট করছেন প্রত্যেক বছরে, ওই অ্যামাউন্ট বাড়তেই থাকছে, ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট আপনি পেতে থাকছেন। এতে আমাদের পয়সা খুব দ্রুত বাড়তে থাকে। যদি আপনি 10,000 টাকার একটা এসআইপি করেন আপ টু 30 বছর পর্যন্ত, তাহলে 30 বছর পরে সেই অ্যামাউন্ট 3.5 কোটি টাকার উপর দাঁড়াবে, যেখানে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 10,000 ইন্টু 12 মাসে, মানে বছরে 1,20,000 টাকা, 30 বছরে 36 লাখ টাকা। কিন্তু আপনি আপনার এস্টিমেট রিটার্ন পাবেন 3 কোটির বেশি। যদি আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিং এর ফায়দা ওঠাতে চান, তাহলে মোটামুটি 25 বছর বয়স থেকেই ইনভেস্টমেন্ট করতে শুরু করুন। আমাদের দেশে মোটামুটি 25 বছর বয়স থেকেই চাকরি বা ব্যবসার সাথে সবাই যুক্ত হতে শুরু করে। সেই সময় থেকেই যদি ইনভেস্টমেন্ট করতে থাকেন, যদি আপনি মাসে 2,000 টাকা করে ইনভেস্টমেন্ট করেন, তাহলে 30 বছর পর মোটামুটি 1 কোটির কাছাকাছি আপনার কাছে ফান্ড হয়ে যাবে। পাওয়ার অফ কম্পাউন্ডিং কে কাজে লাগাতে গেলে আপনাকে দুটো জিনিসের ওপর জোর দিতে হবে। এক, লম্বা সময় ধরে ইনভেস্টমেন্ট করতে হবে। দুই, আর ইনভেস্টমেন্ট কন্টিনিউ করতে হবে। কম পয়সা দিয়েও আপনি শুরু করতে পারেন, তাতে করে একটা বড় ফান্ড আপনি জেনারেট করতে পারবেন। ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে মিউচুয়াল ফান্ড আপনার জন্য বড় অপশন, যেখানে আপনার টাকাকে আপনি কয়েক গুণ বৃদ্ধি করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বাক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।